আচ্ছা, বাংলাদেশের ইতিহাস বলতে আমরা কি বুঝি? শুধু কি রাজা বাদশাহ বা শাসকদের গল্প? না, এর একটা বিশাল অংশ জুড়ে আছে সাধারণ মানুষের প্রতিবাদের ইতিহাস। বারবার কিন্তু এই সাধারণ মানুষের গলাতেই দেশের ভাগ্য লেখা হয়েছে। তো চলুন আজ সেটাই একটু খোলাসা করে দেখি, কিভাবে প্রতিবাদের আঁচেই জন্ম নিয়েছে এই দেশ। এই তো কিছুদিন আগেই ২০২৪-এর ছাত্র আন্দোলন আমরা সবাই দেখলাম। এই আন্দোলন নিয়ে রাষ্ট্রচিন্তাবিদ বদরুদ্দিন উমর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলছেন ৫২ সাল থেকে যত গণ অভ্যুত্থান হয়েছে এটাই নাকি সবচেয়ে ব্যাপক। ভাবা যায়? তো এই কথাটা শোনার পরেই কিন্তু মনে প্রশ্ন আসে, এই যে এত বড় একটা ঘটনা ঘটল, এটা কি হঠাৎ করে হওয়া কিছু, নাকি এর পেছনে একটা লম্বা ইতিহাসের ছায়া আছে? আসলে বর্তমানকে ঠিকঠাক বুঝতে হলে তো অতীতে একটু ঢু মারতেই হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে এই অতীত মানেই বারবার ফিরে আসা গণ অভ্যুত্থানের ইতিহাস। আচ্ছা, এই যে আমরা গণ অভ্যুত্থান শব্দটা বারবার বলছি, এর মানেটা কি? খুব সহজ করে বললে এটা হলো জনগণের সম্মিলিত প্রতিরোধ, যখন সাধারণ মানুষ একজোট হয়ে রুখে দাঁড়ায়। আর বাংলাদেশের ইতিহাসে এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা শুধু একটা শব্দ না, এটা একটা শক্তি, যে শক্তি বারবার দেশের ইতিহাসটাই নতুন করে লিখেছে। তো চলুন ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখি, দেখা যাক এই প্রতিবাদের সুরটা কিভাবে বারবার ফিরে এসেছে। দেখুন, একটা পরিষ্কার প্যাটার্ন কিন্তু চোখে পড়ার মতো। শুরুটা হয়েছিল সেই ৫২-র ভাষা আন্দোলন দিয়ে, তারপর ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপর আবার ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর একদম হালে ২০২৪-এর এই ঘটনা। মনে হচ্ছে না প্রায় প্রতিটা দশকেই দেশের মানুষ নিজের ভাগ্য নিজে লেখার জন্য রাস্তায় নেমেছে? প্রত্যেকটা ঘটনাই কিন্তু এক একটা টার্নিং পয়েন্ট। এখানে একটা খুব মজার জিনিস আছে। ১৯৬০-এর দশকের সাথে বর্তমানের একটা অদ্ভুত মিল। দেখেন, ৬০-এর দশকে আইয়ুব খান কিন্তু উন্নয়নের দশক বলে ঢাক ঢোল পেটাচ্ছিলেন। আবার এই দশকেও আমরা বড় বড় প্রজেক্ট, অর্থনৈতিক উন্নতির কথা অনেক শুনেছি। কিন্তু তখন যেমন উন্নয়নের আড়ালে শোষণ নির্যাতন নিয়ে মানুষের মনে ক্ষোভ ছিল, ঠিক তেমনি সম্প্রতি দুর্নীতি আর কথা বলার স্বাধীনতা না থাকা নিয়ে একটা অনাস্থা তৈরি হয়েছিল। মানে শিক্ষাটা কিন্তু একই। উন্নয়নের গল্প শুনিয়ে মানুষের ভেতরের ক্ষোভ আসলে চাপা দেয়া যায় না। চলুন এই প্যাটার্নটা আরও ভালোভাবে বুঝতে একটা নির্দিষ্ট ঘটনায় ফোকাস করি। ফিরে যায় ১৯৯০ সালে। দেখি তখনকার খবরের কাগজগুলো ঠিক কী বলছিল। শুধু এই একটা হেডলাইন দেখুন, পার্লামেন্ট মন্ত্রিপরিষদ বিলুপ্ত, এরশাদের বিদায়। ওয়াও, জাস্ট একটা লাইন, কিন্তু কি তার জোর! এই একটা বাক্যেই যেন পুরো আন্দোলনের জয়টা ধরা আছে। এটাই ছিল সেই মুহূর্তটা যখন জনগণের দাবির কাছে মাথা নোয়াতে হয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। মানুষ শুধু পদত্যাগ চেয়েই থামেনি। তারা চেয়েছিল বিচার, চেয়েছিল জবাবদিহিতা। সরকার পড়ার ঠিক পরপরই দাবি উঠল এরশাদের বিচারের জন্য ট্রিবিউনাল বানাতে হবে। এই যে জবাবদিহিতার ধারণা, এটাই কিন্তু এর পরের অনেক আন্দোলনের একটা মূল স্পিরিট হয়ে যায়। তো বোঝাই যাচ্ছে দাবিটা শুধু একজন মানুষকে সরানোর ছিল না। তখনকার পত্রিকাগুলোর সম্পাদকীয় বা সাধারণ মানুষের লেখা চিঠিগুলো পড়লে আসল ছবিটা পরিষ্কার হয়। মানুষ আসলে কি চেয়েছিল? তারা চেয়েছিল বিচার বিভাগ স্বাধীন হবে, মিডিয়ার স্বাধীনভাবে কথা বলতে পারবে, সরকারের জবাবদিহিতা থাকবে, আর দুর্নীতি মাস্তানি বন্ধ হবে। মানে লক্ষ্যটা ছিল একটা সত্যিকারের গণতান্ত্রিক সিস্টেম তৈরি করা। আচ্ছা, আমরা তো ছাত্র জনতা, রাজনৈতিক দলের কথা বললাম। এই গল্পটা সত্যি, কিন্তু পুরোটা নয়। ছবিটা এখনও অসম্পূর্ণ। কারণ এর পেছনে এমন একটা শক্তি কাজ করেছে যাদের কথা ইতিহাসে প্রায়শই সেভাবে আসেই না। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় বড় সংগ্রামের গল্প, এর মধ্য থেকে কারা যেন প্রায়ই হারিয়ে যান? আমরা সবাই এই লাইনটা শুনেছি, তাই না? ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। দেখুন, এই কথাটা সম্মান জানাচ্ছে ঠিকই, কিন্তু এটা কি নারীদের পুরো অবদানকে তুলে ধরে, নাকি তাদের ভূমিকাকে শুধু সম্ভ্রম হারানোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলে? আসলে তাদের ভূমিকা ছিল এর চেয়ে অনেক অনেক বেশি। নারীদের ভূমিকাটা ছিল বহুমাত্রিক। একদিকে যেমন তারামন বিবি, শিরিন বানু মিতিলের মতো সশস্ত্র যোদ্ধা ছিলেন, অন্যদিকে সুফিয়া কামালের মতো সংগঠকও ছিলেন যারা নারীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন। আবার ফিল্ড হাসপাতালে অসংখ্য নারী ডাক্তার, নার্স হিসেবে সেবা দিয়েছেন। এমনকি ছায়ানটের শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল জুগিয়েছেন। মানে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সংস্কৃতির ময়দান, কোথায় ছিলেন না তারা? তো এত সব আলোচনা থেকে আমরা আসলে কি বুঝলাম? এই যে ইতিহাসের পুনরাবৃত্তি, এর পেছনের শক্তি, সবকিছু মিলিয়ে মূল শিক্ষাটা কি? এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। ৬৯, ৯০ আর ২০২৪, তিনটা বড় গণ অভ্যুত্থান। প্রতিবারই চালিকা শক্তি ছিল ছাত্র আর সাধারণ মানুষ, আর প্রতিবারেই তাদের মূল অভিযোগ ছিল শাসন ব্যবস্থা আর জবাবদিহিতার অভাব নিয়ে। ফলাফল,
প্রতিবারই সরকারে পতন। প্যাটার্নটা কিন্তু একদম স্পষ্ট। ১৯৯০ সালে এক পাঠক তার চিঠিতে লিখেছিলেন, জনগণের ভয়ঙ্কর মহিমা অপ্রতিরোধ্য। আমার মনে হয় এর চেয়ে ভালোভাবে এই পুরো ইতিহাসের সারমর্মটা আর বলা যায় না। যখন মানুষ একজোট হয় তখন আসলেই তাদের থামানো যায় না। তাহলে শেষ প্রশ্ন এটাই, যে দেশের ইতিহাস বারবার লেখা হয়েছে প্রতিবাদের কালিতে, সেই ইতিহাসের পরের পাতাটা কেমন হবে? ভবিষ্যতের জন্য এই ঐতিহাসিক ধারাটা আসলে কি বার্তা রেখে যাচ্ছে? এটা হয়তো আমাদের সবাইকেই ভাবতে হবে।